আজ তারেক রহমান বরিশাল গিয়ে গণধোলাই খায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে। দর্শক, আরো খবর জানবো বরিশাল থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। তারেক রহমান বরিশালে। দর্শক দেখতে পাচ্ছেন লাঠি শুটা নিয়ে সবাই তারেক রহমানের উপর ঝাঁপিয়ে পড়ে বরিশালে। এদিকে আজ তারেক রহমান বরিশালের নির্বাচনী প্রচারণায় গিয়ে কঠিন তুপের মুখে পড়ে জামাত কর্মীরা দল বেঁধে তারেক রহমানের উপর ঝাঁপিয়ে পড়ে এই মুহূর্তে সারা দেশে অনেক ঘটনা ঘটেছে। দর্শক, এই মুহূর্তে আমরা বরিশালে যেতে চাই। সেখানে বরিশালের যে নির্বাচনী জনসভা প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের জন্য, সেখানে তিনি উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এই মুহূর্তে তিনি জনসভায় পৌঁছেছেন বরিশালে এবং জনসভায় লক্ষ লক্ষ জনতার মধ্যে দিয়ে তিনি স্টেজে উঠছেন। স্টেজে ওঠার পরে কিন্তু কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে। খুবই আনন্দিত এবং গর্বিত। তো আজকে বরিশালের মানুষ তাকে আনন্দ ভরে গ্রহণ করবে, এই অপেক্ষায় আছেন, তার মুখের কথা শুনবে। এই জনসভা শেষ করে তিনি ফরিদপুরের যে রাজেন্দ্র কলেজ মাঠ রয়েছে সেখানে তিনি জনসভায় অংশ নেবেন। তো আজকের যেই কর্মসূচি সেটি শুধু একদিনের জন্য নয়, বলা যায় তাই ভোটের তফসিল ঘোষণার পর থেকেই তারেক রহমান সারা দেশের প্রতিটি বিভাগে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং প্রতিটি বিভাগের জনসভাগুলোতে যাচ্ছেন এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে সেখানে পরিচয় করে দিচ্ছেন স্ব জেলা এবং দেশের প্রত্যেকটা জায়গায় তারেক রহমান গিয়ে গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আজকে তিনি বরিশাল যান এবং বরিশালে গিয়ে একটি বিপদের মুখে পড়েন। জামাত কর্মীরা সুযোগ খুঁজছিল তারেক রহমানের ক্ষতি করার জন্য। তারেক রহমান জামাতকে নিয়ে সরাসরি কথা বলেন অনেক, অন্যদিকে জামাতের নেতাকর্মীরাও বিএনপি নিয়ে অনেক কথা বলে। অন্যদিকে আজকে জামাত কর্মীরা বিশাল ঘটনা ঘটিয়ে দেয় বরিশালের রাজপথে এবং সেই জনসভার মধ্যে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে তারেক রহমান কি বলেছেন এবং তারেক রহমানের বর্তমান অবস্থা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা বরিশালে যেতে চাই। সেখানে বরিশালের যে নির্বাচনী জনসভা প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের জন্য, সেখানে তিনি উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। সমাবেশ কিন্তু এর মধ্যে সমাবেশের যে প্রস্তুতি সেটি পুরোপুরি সম্পন্ন এবং এখন শুধুমাত্র অপেক্ষা তারেক রহমান কখন এসে এই সমাবেশের মঞ্চে, জনসভার যে মঞ্চ সেই মঞ্চে এসে বক্তব্য রাখবেন। এবং আমরা যতদূর খবর পেয়েছি তিনি 11:10 তার গুলশানের যে বাসভবন সেই বাসভবন থেকে রওনা করেছেন এবং সেখান থেকে হেলিকপ্টার যোগে বরিশালের যে বরিশাল স্টেডিয়ামটি রয়েছে সেখানে এসে তার নামার কথা হয়েছে। এবং ইতিমধ্যে বরিশালের এই আজকের নির্বাচনী যে জনসংযোগ, সেই নির্বাচনী জনসংযোগে কেন্দ্র করে বরিশাল বিভাগের যে 6টি জেলা, সেই 6টি জেলার 21টি সংসদীয় আসন রয়েছে এবং 21টি সংসদীয় আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী এবং জোট মনোনীত প্রার্থী তারা কিন্তু এর মধ্যে জনসভার যে মঞ্চ সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং মহানগরের যে নেতৃবৃন্দ তারা কিন্তু তাদের যে বক্তব্য সেটি রাখছেন এই মুহূর্তে মঞ্চে। তবে সবাই আসলে উদ্গ্রীব হয়ে রয়েছে কখন তারেক রহমান এসে এই মঞ্চে পৌঁছান। কারণ আপনি জানেন যে সবশেষ 2006 সালে তিনি বরিশালের এই বরিশাল প্রেস পার্কে তিনি এসেছিলেন এবং তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করতেন। এবং আজকে যখন তিনি আসেন তখন বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমান আজকে বরিশালের মাটিতে পা রাখছেন এবং স্বাভাবিকভাবে সাধারণ মানুষের যে প্রত্যাশা, তার কাছে প্রত্যাশার জায়গাটি কিন্তু অনেক বেশি। কারণ আপনি জানেন যে বরিশাল বিভাগ হওয়া থেকে শুরু করে বরিশাল স্থিত প্রশ্ন এবং বরিশালের যে বিশ্ববিদ্যালয়, সেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। এবং বরিশালের এই সাধারণ মানুষ, সাধারণ ভোটার যারা মনে করেন, তারা মনে করেন বরিশালের যে উন্নয়ন সেটি বিএনপির হাত ধরিয়ে এসেছে এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেখানেও আসলে তারা এই ধানের শীষকে জয়যুক্ত করে বরিশালের যে উন্নয়নগুলো বাধাগ্রস্ত হয়েছিল অতীত সময়, সেই বাধাগ্রস্ত উন্নয়নগুলো সচল হবে এবং সমৃদ্ধ বরিশালে রূপান্তরিত হবে এমনটি প্রত্যাশা করছেন সাধারণ যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা। একটি বিষয় বলে রাখতে হয়, তারেক রহমান তার যে নির্বাচনী প্রচারণা, আপনি জানেন যে এর আগেও সারা দেশ তিনি চষে বেড়াচ্ছেন। তিনি লন্ডন থেকে দেশে ফেরার পরে 25 ডিসেম্বর যখন তিনি দেশে ফিরেন এবং গত নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়, প্রচারণার তারিখ ঘোষণা থেকে শুরু করে কিন্তু তার যে প্রচারণা সেই সিলেট থেকে তার প্রচারণা শুরু হয়েছিল। রবিন, দীর্ঘ প্রায় 2 দশক পর তারেক রহমান বরিশালে যাচ্ছেন, নিশ্চয়ই সেখানকার সবাই অনেক উচ্ছ্বসিত। এই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাই। ইতিমধ্যেই জনসংগম বাড়তে শুরু করেছে, অর্থাৎ বেলা যতই গড়াচ্ছে ততই পরিপূর্ণ হয়ে উঠছে বরিশাল বেলস পার্ক মাঠে বিএনপির এই নির্বাচনী সমাবেশ। যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ আসতে হচ্ছে, অর্থাৎ এটি দ্বীপের মতো এবং এখানে যেহেতু অনেক দূর দ্বীপ থেকে মানুষজন নৌপথে মূলত আসতে হচ্ছে, সে কারণে খানিকটা সময় অনেকেই দিনের শুরুতে অর্থাৎ ভোরবেলা এসে পৌঁছেছেন। তারা কেউ বিচ্ছিন্নভাবে দেখতে
অতর্কিতভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন এই সমাবেশস্থলের বাইরে, যে কারণে এখন 11টা পেরিয়ে গেলেও এই পুরো মাঠ পরিপূর্ণ হয়ে ওঠেনি। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা 12টা নাগাদ এই সমাবেশস্থলে সে যোগ দেওয়ার কথা রয়েছে এবং এর পরপরই তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই এই বরিশাল বিভাগের 21টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা এসে যোগ দিয়েছেন। 19টি আসনে সরাসরি বিএনপি মনোনীত প্রার্থী অর্থাৎ বিএনপি প্রতীক ধানের শীষের প্রার্থী রয়েছে। বাকি দুটি আসনে, একটি নুরুল হক নূর যিনি ট্রাক প্রতীকে লড়ছেন, অন্যটিতে আন্দালিব রহমান পার্থ যিনি গরুর গাড়ি প্রতীকে লড়ছেন, তারাও যোগ দিয়েছেন এই সমাবেশস্থলে। এবং এই নেতাকর্মীদের প্রত্যাশা প্রাচ্যের ভ্যানিস খ্যাত এই বরিশাল তার সেই নামকরণের সার্থকতা মিলবে যদি বিএনপি সরকার গঠন করে, এবং সেই লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীরা জনগণের কাছে আহ্বান জানাচ্ছেন ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য। কেউ শঙ্কা প্রকাশ করছেন নির্বাচন ঘিরে নানান ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কিংবা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার, তারপরেও সংযত থেকে সুশৃঙ্খল থেকে শান্তিপূর্ণভাবে শেষ পর্যন্ত নির্বাচন শেষ করার জন্য তাদের এই আহ্বান, এবং সেই সঙ্গে যে কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা অপকৌশলের বিরুদ্ধে সাধারণ জনগণ নেতাকর্মী প্রত্যেককে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন, তাকে দেখার অপেক্ষা, তার বক্তব্য শোনার অপেক্ষায় এই তৃণমূলের সাধারণ মানুষ, এবং তাদের কাছে তারেক রহমান তার দলীয় প্রতীক এবং বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে সাধারণ জনগণের কাছে ধানের শীষে ভোট চাইবেন, বলবেন যে আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে এই বরিশালে বিগত দিনে বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে নিজের কানকেও বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। ভাবুন তো, যে দলের সাথে সাপে নেউলে সম্পর্ক, যে দলকে নিশ্চিহ্ন করতে গত 1 যুগ ধরে কোনো কসুর করা হয়নি, সেই আওয়ামী লীগ কিনা হাত মেলাচ্ছে জামায়াত ইসলামীর সাথে। আর তাদের এই অসম্ভব দোস্তির পেছনে টার্গেট মাত্র একজন ব্যক্তি, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির মাঠে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এই অদ্ভুত গুঞ্জন, তারেক রহমানের রাজনৈতিক পুনরুত্থান ঠেকাতে নাকি এক ছাতার নিচে চলে এসেছে আওয়ামী লীগ এবং জামায়াত। কিন্তু কেন? ঢাকা 17 আসনের ভিআইপি পাড়ায় আসলে কি ঘটছে পর্দার আড়ালে? এটি কি শুধুই গুজব, নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর রাজনৈতিক অঙ্ক? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন রহস্য। বাংলাদেশের রাজনীতির হটকেক এখন ঢাকা 17 আসন, গুলশান বনানী ক্যান্টনমেন্ট, দেশের সবচেয়ে এলিট ক্লাস এবং একই সাথে বিশাল বস্তি এলাকা নিয়ে গঠিত এই আসনটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ দীর্ঘ 17 বছরের নির্বাচন কাটিয়ে দেশে ফিরে এই আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। শুধু ঢাকা 17 নয়, তিনি লড়ছেন তার প্রত্যেক আসন বগুড়া 6 থেকেও। বগুড়া যেহেতু জিয়ার দুর্গ, সেখানে তারেক রহমানের জয় নিয়ে কারো মনে বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু ঝামেলা পেকেছে ঢাকার এই ভিআইপি সিট নিয়ে। নানা জরিপ আর হিসেব নিকেশে এখানেও এগিয়ে আছেন তারেক রহমান, আর ঠিক এই জায়গাতেই নড়ে চড়ে বসেছে প্রতিপক্ষ। গুঞ্জন রটেছে ঢাকা 17 আসনে তারেক রহমানকে যে কোনো মূল্যে হারানোই এখন মূল টার্গেট। আর এই মিশনে নাকি অলিখিতভাবে এক হয়ে কাজ করছে ক্ষমতাহীন আওয়ামী লীগ ও তাদের দীর্ঘদিনের শত্রু জামায়াত ইসলামী। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের কাপের ঝড়, সবখানেই এখন এই একটাই প্রশ্ন, তবে বাস্তবতা আসলে কতটা কঠিন? এটা কি শুধুই বিরোধীদের অপপ্রচার, নাকি সত্যি তলে তলে জল অনেক দূর গড়িয়েছে? সেটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। আসুন প্রথমে ঢাকা 17 আসনের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্বটা একটু বুঝে নেই। গুলশান বনানী ঢাকা ক্যান্টনমেন্ট এবং উত্তর সিটি কর্পোরেশনের 15, 18, 19 ও 20 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসন। এখানে যেমন আছেন দেশের শীর্ষ ধনী কূটনীতিক আর এলিট ভোটাররা, তেমনি আছেন করাইল বস্তির হাজার হাজার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। অর্থাৎ এখানে জিততে হলে আপনাকে যেমন সুটেড বুটেড সমাজের মন জয় করতে হবে, তেমনি ঘর্মাক্ত শরীরের মেহনতি মানুষের ভোটও পেতে হবে। এখানে 2 শ্রেণীর কম্বিনেশনে এই আসনকে করেছে সবচেয়ে চ্যালেঞ্জিং। তারেক রহমান এই চ্যালেঞ্জটাই নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ প্রবাস জীবন শেষে তার সরাসরি ভোটে অংশগ্রহণ বিএনপির কর্মীদের জন্য এক বিশাল টনিক। এটাকে বলা হচ্ছে বিএনপির ভোটের সমীকরণে এক গেম চেঞ্জার মুভ। কিন্তু এই খেলায় তারেক রহমান একা নন, তার পথের সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার SM খালেদুজ্জামান। কে এই ডাক্তার খালেদুজ্জামান? রাজনীতিতে খুব একটা পরিচিত মুখ না হলেও চিকিৎসা জগতে তিনি বেশ নামকরা। পেশায় চিকিৎসক এবং ব্যবসায়ী, বিশেষ করে বাংলাদেশে কম খরচে IVF বা বন্ধ্যাত্ব চিকিৎসায় তার বেশ সুনাম রয়েছে। 5 সন্তানের জনক এই ডাক্তার নিজেকে একজন জনবান্ধব প্রার্থী হিসেবে তুলে ধরেছেন। তার দাবি, তার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখেই নাকি ভীত হয়ে পড়েছে একটি বিশেষ মহল। এখানে এই গল্পের মোড় নেয় অন্যদিকে। শুরুতে এই আসনে বিএনপি জোটের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার কথা ছিল আন্দালিব রহমান পার্থর। বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান পার্থ একজন তুখোর বক্তা এবং তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু ভোটের মাঠের সমীকরণে দেখা যায় জামায়াত প্রার্থী খালেদুজ্জামানের অবস্থান এতটাই শক্ত যে এই সিটটি বিএনপির হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হয়। ফলে প্রার্থকে সরিয়ে দৃশ্যপটে আসেন খোদ তারেক রহমান। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, রাজনীতির এমন সব অজানা খবর আর গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এতে করে আমাদের যে কোনো ভিডিও আপনারা মিস করবেন না।
এবার আসা যাক সেই বিতর্কিত প্রসঙ্গে, আওয়ামী লীগ ও জামায়াতের কথিত ঐক্যের বিষয়। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বললেন জামায়াতের আমির শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্টটি নাকি হ্যাক হয় নাই। আইডি হ্যাক হয়ে গিয়েছিল, আইডি এইভাবে হ্যাক হতে পারে না। তবে এই কথা কোনোভাবেই মানতে নারাজ জামায়াতের আমির শফিকুর রহমান। আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট দিয়ে বসেছে, আমরা ডাকাত ধরে ফেলেছি, কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। তিনি বললেন কোন একটি দল নাকি তাকে ফাঁসানোর জন্য এই ধরনের চক্রান্ত করেছে, ইতিমধ্যেই নাকি সেই দলকে তিনি শনাক্ত করে ফেলেছেন, সেই ডাকাত চক্রকে তিনি ধরতে সক্ষম হয়েছেন। কোথায় বসে কিভাবে জামায়াত ইসলামের আমিরের এই টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করেছে সেটাও তিনি ইতিমধ্যে বের করে ফেলেছেন। অন্যদিকে জনাব তারেক রহমান গতকাল বললেন যে জামায়াত ইসলামের আমিরের এই টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয় নাই, সেটা পরিকল্পিতভাবেই তারা এখন গা ঢাকা দেওয়ার জন্য বা বাঁচার জন্য এই ধরনের কথাগুলো বলছে। কারণ শফিকুর রহমান তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন, কারণ শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয় যেখানে নারীদের নিয়ে বাজে মন্তব্য করা হয় এবং কর্মজীবী নারীদেরকে পতিতাবৃত্তি বলেও তিনি দাবি করেছেন। সো এই জিনিসটি কখনোই কোনো নারীরা মেনে নিতে পারে না। আপনি জানেন একটি গার্মেন্টসের মধ্যে, একটি শিল্প কারখানার মধ্যে যদি 100 জন ছেলে থাকে সেখানে 150 জন মেয়েরা কাজ করছে, এই মেয়েরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বড় ভূমিকা পালন করছে। সেই সকল কর্মজীবী মা বোনদেরকে নিয়ে কখনোই বাজে মন্তব্য করার অধিকার কোনো নেতাই রাখে না। সেখানে জামায়াত ইসলামের আমির যদি এরকম কোনো মন্তব্য করে থাকেন তাহলে অবশ্যই সেটা অন্যায় করেছেন। এইভাবেই বলছেন জনাব তারেক রহমান। তিনি বললেন যে এই দেশ যদি আপনারা এগিয়ে নিতে চান তাহলে নারীদেরকে পিছনে রেখে কখনোই এটা সম্ভব না, নারীরা এবং পুরুষরা একত্রে কাজ করেই এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেরকম ভাবে দেখেন 1400 বছর আগেও আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেতেন তখন তার সাথে নারী যোদ্ধারাও থাকতেন। সেখানে নারীদের ভূমিকা কি ছিল? যে সকল সাহাবীরা আহত হতেন তাদেরকে সেবা দিতেন, তাদের চিকিৎসা দিতেন, অনেক সময় তাবু টাঙ্গানোর কাজেও তারা ব্যস্ত থাকতেন এবং কোনো সময় কিছু সাহসী নারীরা তাদের সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেন সশস্ত্রে যুদ্ধ করার জন্য। হ্যাঁ, তাহলে এখন বাংলাদেশ ধরেন এগিয়ে নিয়ে যেতে চান, সেখানে নারীদের ভূমিকা দরকার আছে, তবে অশ্লীলভাবে নয়। নারীরা যেভাবে গার্মেন্টস শ্রমিক হচ্ছেন, অফিস আদালতের মধ্যে নারীদের ভূমিকা আছে, সেইভাবে আপনারা তো নারীদেরকে ডাইরেক্ট ফেলে দিতে পারেন না, কখনোই নারীদেরকে পিছিয়ে রেখে দেশে গিয়ে যাবে না। জনাব তারেক রহমান বারবার একের পর এক বক্তৃতার মাধ্যমে এই ধরনের কথাগুলি বলছিলেন। অন্যদিকে জামায়াত ইসলামের আমির বলছে পরিকল্পিতভাবে আমার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করে তারা এরকম একটি পোস্ট করেছে যাতে করে জামায়াত ইসলামের প্রতি মানুষের আস্থা হারিয়ে যায়, যাতে করে এই দেশের মা বোনেরা তাদেরকে ভোট না দেয়। বাংলাদেশ যে দেশটা 30 লক্ষ শহীদের রক্ত এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের উপর দাঁড়িয়ে আছে, যে দেশটার স্বাধীনতার পেছনে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে অসংখ্য মানুষ আত্মত্যাগ করেছে, এই রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে যে মানুষটা সবটুকু উজাড় করে দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মানুষটাকে বারবার অসম্মান অপদস্থ করা হয়েছে। যে রাষ্ট্রের স্বাধীনতার পেছনে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম এবং 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার তাজা রক্ত দিতে হয়েছে, সেই দেশটা এখন নিয়ন্ত্রণে নিয়েছে সেই 71-এর পরাজিত শক্তির দোসররা। সেই হায়ানারা প্রতিনিয়ত বাংলাদেশকে গ্রাস করতেছে। এই বাংলাদেশটা এই হায়নাদের পেটের মধ্যে অর্ধেকটা ঢুকে গেছে, জানি না পুরোটা কবে ঢুকে যাবে, তবে যে উপক্রম হয়েছে খুব বেশি একটা সময় লাগবে বলে আমার মনে হচ্ছে না। 4 আগস্টের একটা কথা মনে পড়তেছে। 3 আগস্ট রাতে যখন বঙ্গবন্ধু কন্যার সাথে ওয়াকারের বৈঠক হয় বা একটা কথোপকথন হয়, সেখানে সে বলেছিল সবকিছুর দায়িত্ব সে নেবে, কিন্তু 5 আগস্ট আমরা কি দেখেছি? একদিকে আওয়ামী লীগকে বলেছে সকল দায়িত্ব সে নিয়ে নিয়েছে, অন্যদিকে আন্দোলনকারীদেরকে বলেছে তোমরা আন্দোলন চালিয়ে যাও। 4 আগস্ট আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে রাজপথ থেকে উঠিয়ে নেওয়া হলো। 5 আগস্ট সরকার পতন হলো। 5 আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার একটা বিশাল পরিকল্পনা ছিল এই ওয়াকারের, ভারতবর্ষের কারণে সেটা সম্ভব হয়ে উঠে নাই। 5 আগস্ট শেখ হাসিনা চলে গেলেন, ওয়াকার দায়িত্ব নিল, কিন্তু আলটিমেটলি ওয়াকার কি তার দায়িত্ব পালন করতে পেরেছে? ইনক্লুসিভ ইলেকশন করবে বলেছিল, সকল দল সেই ইলেকশনে উপস্থিত থাকবে, ব্যালট পেপারে সকল দলের প্রতীক থাকবে, কিন্তু আদতে সেটা কি হয়েছে? 12 তারিখ নির্বাচন হবে, যদি হয়, এখনো অনেক শঙ্কা আছে, যদি হয় সেই ব্যালটে কি আদৌ নৌকার প্রতীক থাকবে? থাকছে না। তার মানে ওয়াকার একটা গাদ্দার, একটা 2 নম্বর। এতদিন জানতাম সেনাপ্রধান ওয়াকার জামাতের সরাসরি কর্মী, গতকাল একটা স্পর্শকাতর মাধ্যম থেকে জানলাম সেনাপ্রধান ওয়াকার মূলত সিআইএর 1ম শ্রেণীর এজেন্ট। একটা দেশের সেনাপ্রধান কত বড় দেশদ্রোহী হইলে ভিন্ন একটা দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করার জন্য কাজ করে। ওয়াকার কে? বাংলাদেশ আওয়ামী লীগের দুলাভাই। ওয়াকারের নিয়োগে কারা কারা অবদান রেখেছিল, কাদের কাদের ভূমিকা ছিল আপনারা জানেন? এই ওয়াকারের নিয়োগে শেখ পরিবারের সেই তথাকথিত শেখদের ভূমিকা ছিল। এই শেখরা তাদের ভগ্নিপতিকে বাংলাদেশ নামক রাষ্ট্রের সেনাপ্রধান বানিয়ে 2 মাসের মাথায় শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এসব কথা কেন বলছি জানেন? কারণ এগুলা বলতে হবে, এগুলা জানতে হবে। অনেকে জানেন না, অনেকে হয়তো বা অন্যভাবে বুঝে আছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমি অনেক সময় অনেক কথা বলেছি, কিন্তু আসলে রাজনীতি তো যে কোনো সময় যে কোনো প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়। নতুন ভাবে শুনতে পেলাম ওয়াকার সিআইএ এজেন্ট, সে এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের পারপাস সার্ভ করছে। ভাবতে অবাক লাগতেছে না? গতকাল ওয়াকার নির্বাচনকে কেন্দ্র করে একটা বক্তব্য দিয়েছে। অপরাধ করলে যেটুকু আইনের আওতায় নিয়ে আসতাম, আইনের আওতায় যদি নিয়ে আসেন তাহলে
আমি মনে করি নির্বাচন করাটা খুব সহজ হয়ে যাবে। পুলিশ বাহিনীর জন্য, র্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী সবার জন্য নির্বাচন করা সহজ হয়ে যাবে। অপরাধ করলো আমরা ধরে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই অনেক কথা বলতেছে, বিশেষ করে এইখানে তারেক রহমানের আজকের বরিশালের কর্মসূচি এবং সেইখানের অবস্থা অনেক লাইভের মাধ্যমে দেখিয়েছি এবং অনেকের বক্তব্য দেখিয়েছি, যেই বক্তব্যগুলোতে তারেক রহমানকে নিয়ে অনেক কথা হয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।